পুলিশ ফাইল। ও রবিন, আর টুম্বাকে দেখছি না, কোথাও গেছে নাকি? ও কিরে, কিছু বললি না? কি বলবো? হ্যাঁ, সকালবেলা মটকা গরম করো না, যাও। আমি সকাল থেকে বউটাকে দেখতে পাচ্ছি না, সকালে এক ফোঁটা চাও পাইনি, আমি বউটা করে জিজ্ঞেস করবো না? আমাকে কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, আমিও সব কিছু জানি না। আরে তুই তো ওর স্বামী, তার তোকে জিজ্ঞেস করবো না কাকে জিজ্ঞেস করবো? পাশে বাড়ি নান্টুকে? হ্যাঁ, তাই করো। সকালবেলা বুড়ো এসেছে ঝাঁটি জ্বালাতে। এই রাগই তোর কাল হবে রবিন, এই রাগই তোর কাল হবে। টুম্পা চক্রবর্তী, বয়স 32। এই মহিলার আসল বাড়ি উত্তর 24 পরগনার সোদপুরে। 5 বছর আগে তার বিয়ে হয় নদিয়ার ধানতলা থানার অন্তর্গত শঙ্করপুরের রবিন রায়ের সাথে। রবিনের এটা তৃতীয় বিয়ে। মদ্যপ জুয়ারি রবিন এর আগেও দুটো বিয়ে করেছিল। আমি যা বলেছিলাম তা করিসনি কেন? প্রথম স্ত্রী শিখার উপরও ঠিক একইভাবে অকথ্য অত্যাচার চালাতো রবিন, যার সাক্ষী ছিল রবিন আর শিখার একমাত্র ছেলে রাকেশ। বাচ্চা রাকেশ সবই বুঝতো, কিন্তু সেও তার মদ্যপ বাবাকে কিছু বলতে সাহস পেত না। মা, তুমি কাঁদছো? না বাবা না, চোখে কিছু একটা পড়লো তাই চোখটা একটু মুছলাম। না, আমি জানি তুমি কাঁদছিলে। বাবা তোমাকে মারে না? খাবার সময় এত কথা বলতে নেই বাবা, খেয়ে না, গলায় ভাত আটকে যাবে যে। আচ্ছা মা, বাবা রোজ তোমায় কেন মারে? আর ওই সব খারাপ খারাপ জায়গায় কেন যায়? মাস্টার মশাই সেদিনকে আমাদেরকে বলছিল মদ খাওয়া খারাপ। বাবা রোজ রোজ মদ খায় কেন গো? ও মা, তুমি কেঁদো না, আমি বড় হয়ে যাই, তোমার আর কোনো দুঃখ থাকবে না, আর বাবাও তোমাকে মারতে পারবে না। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। আমি যে যন্ত্রটা আর সহ্য করতে পারছি না। ও মা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। তুমি কেঁদো না। নিজের দাম্পত্য জীবন নিয়ে একেবারেই খুশি ছিল না রবিনের প্রথম স্ত্রী শিখা। দিনের পর দিন অকথ্য অত্যাচারে সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিল। তাই একদিন শিখা তার দাম্পত্য জীবনে ইতি টানার এক চরম সিদ্ধান্ত নেয়।
ভালো করে লেখাপড়া করে জীবনে অনেক বড় হস বাবা, নিজের বাপের মতো হোস না। আর পারলে এই অভাগী মাকে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস। তোর এই পাষণ্ডের বাপের কাছে ছেড়ে যেতে আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু আমি যে নিরুপায়। আশা করব তুই বড় হয়ে তোর মায়ের এই কথাটা তুই নিশ্চয়ই বুঝতে পারবি বাবা, নিশ্চয়ই বুঝতে পারবি। একটু আগেই আপনারা যেটা দেখলেন সেটাই হলো রবীন রায়ের সত্যি। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রাণ বাঁচাতে ঘর ছাড়ে তার প্রথম স্ত্রী শিখা। তার দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে, সেও স্বামীর ঘর ছাড়ে এই মারের, এই অত্যাচারের হাত থেকে বাঁচতে। তারপরেই রবীন বিয়ে করে উত্তর 24 পরগনার টুম্পা চক্রবর্তীকে, কিন্তু তার স্বভাব পাল্টায় না। প্রায় দিনই মদ খেয়ে সে চড়াও হয় টুম্পার উপর, চলে অকথ্য অত্যাচার। মানে এটা তোমার হয়ে গেল কি করে? আমার বাবা এটা বিয়ের সময় আমাকে দিয়েছিল, এটা এখন তোমার হয়ে গেল? আরে বললাম তো সরো না, আমি আসছি। দাঁড়াও, আসছি মানে? আমার বাবার দেওয়া জিনিস নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমি যখন বলেছি এটা আমার, তখন এটা আমার, বুঝলি? হ্যাঁ, ভালো বইয়ের মতো সরে দাঁড়া, যা সরে দাঁড়া, ভালো বইয়ের মতো সরে দাঁড়া। দাঁড়াও, আমার বাবার দেওয়া সব জিনিস নিয়ে তো কাছে দিয়েছো, এখন তো শুধু এইটুকুই সম্বল। সব জিনিস নিয়ে তোর মদ আর জোয়ার সাথে শেষ করেছো, এটা নিয়ে আমি তোমার কোথাও যেতে দেবো না। তুই আমায় আটকাবি? হ্যাঁ, তোর এত বড় সাহস? হ্যাঁ, দুদিন ধরে
প্রতিবেশী, এমনকি টুম্পার শ্বশুর মশাইও টুম্পাকে দেখতে পাচ্ছে না। কেন? দুদিন ধরে রবিনের ছেলে রাকেশও তার নিজের বাড়িতে বেশ ভয় ভয় থাকছে। কেন? কেন রবিন হঠাৎ করে রাজ্যের বাইরে কাজের খোঁজে যেতে চায়? আর কেন টুকাইয়ের রবিনকে অন্য দিনের চেয়ে আলাদা বলে মনে হয়? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর জানা নেই কারোর। বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটা লক্ষ্য করে যে তার নাতি কি পরিমাণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কিরে দাদু ভাই, ভর সন্ধ্যেবেলা এখানে একলা বসে আছিস? কিছু না দাদু, এমনি। কিরে, তোর কি তোর মায়ের কথা মনে পড়ছে? আচ্ছা দাদু, মার কষ্ট তো আমি বুঝি, মা কি আমার কথা একবারও ভাবে না? ভাবে রে, মা তোর কথা ভাবে। মা কি তোকে ধ্যান থাকতে পারে বল? দেখবি একদিন মা তোর কাছে ঠিক ফিরে আসবে। কবে আসবে? আসবে, দেখিস আসবে। দেখছিস না টুম্পাটা কোথায় গেল আমরা কেউ জানি না। রবিনকে বললাম, রবিন বলল সে নাকি বাপের বাড়িতে গেছে। বাপের বাড়িতে একটা মেয়ে আর কতদিন থাকবে বল? আসবে না, নতুন মা কোনোদিন আসবে না। ওরে যাস না রে, যাস না। আমার ছেলেটার দোষে আজ সব কিছু ওলট পালট হয়ে গেল, সব কিছু ওলট পালট হয়ে গেল। আরে রাকেশ যে, কি বার স্কুল থেকে ফিরছিস? হ্যাঁ। কি বার ভয় সিটিয়ে গেছিস কেন? আমাকে তুই চিনতে পারছিস না? হ্যাঁ চিনি, টুকাই কাকু তো। এই তো, আয় টোটোতে বস, আমি তোকে পৌঁছে দিচ্ছি। না না, আমি একাই চলে যেতে পারবো। আরে আমি জানি তুই একা চলে যেতে পারবি, কিন্তু এই দুপুরবেলা ফাঁকা রাস্তা, আয় তোকে পৌঁছে দিচ্ছি। ওঠ, আয়। কিরে, বাবা তোর বাইরে কাজে যাবে বলছিল, মা কি বলছে? মা? হ্যাঁ, তোর নতুন মা টুম্পা বৌদি। তা বাপের বাড়ি থেকে ফিরেছে? নতুন মা তো বাপের বাড়ি যায়নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বাড়ি আসছি। হ্যাঁ হ্যাঁ রাকেশ, কি যেন বলছিলি? কই, হ্যাঁ আমি তো কিছু বলিনি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ঘর চলে এসেছে, দাঁড়াও। ছেলেটা কি যেন বললো? যাকগে, আমার কি। টুকাই, আরে টুকাই। হ্যাঁ দাদা। রবীন্দ্র, তুই এখন এলে নাকি? সকাল থেকে গাড়ি চালাওনি? না রে, আজকে শরীরটা বড় ম্যাচ ম্যাচ করছিল সকালে, তাই একেবারে খাওয়া দাওয়া করে বেরোলাম। তা ভালোই করেছো। আচ্ছা রবীন্দ্র, দুদিন হয়ে গেল বৌদিকে দেখছি না, সব ঠিক আছে তো? কেন, আমার বইয়ের খবর তুই নিচ্ছিস কেন? ছোট ছোট। এই না 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 রবীন্দ্র, তুমি ভুল করছো রবীন্দ্র। আমি ভাবলাম শরীর টরীর যদি খারাপ হয়, আর এখন তো সময়টা ভালো যাচ্ছে না, করোনা টরোনা যদি হয়। না রে, আমার সে সৌভাগ্য হবে না যে করোনায় আমার বউ মরে যাবে। ও বাপের বাড়ি গেছে। ও তাই বলো? তোমায় যেন দেখে কেমন লাগছে। কেন, ঠিক ঠিকই তো আছে, সব ঠিক আছে। আমাকে আবার কেমন লাগবে কেন? সে তুমি যখন বলছো সবই ঠিকই থাকবে, তাও মেলা ফ্যাচ ফ্যাচ বকিস না তো টুকাই, তোর সঙ্গে জরুরি কথা আছে। কি কথা গো রবীন্দ্র? বলছিলাম কি যে আমার কিছু টাকার দরকার, বুঝলি? ওই পুরনো বাইকটা আমি বেচে দেবো। টাকার দরকার হঠাৎ কেন গো? জেঠু কিছু হয়েছে নাকি? এই ভাটের কথা বলিস না তো, জেঠুর আবার কি হবে? আমার এমনি টাকার প্রয়োজন, তাই বাইকটা বেচতে চাইছি। কিরে টুকাই, তুই যে একদম পুলিশ হয়ে গেছিস রে, হ্যাঁ? কিভাবে তাকাচ্ছিস আমার দিকে? শোন শোন, তোকে একটা সত্যি কথা বলি। হ্যাঁ বলো। শোন, আমি ওই অন্য রাজ্যে না একটু কাজের খোঁজে যাব, তাই টাকার প্রয়োজন। তা ভাবলাম আমার ওই বাইকটা বিক্রি করে দিই, বুঝলি?
পুরনো বাইক, তবে বেশি পুরনো নয়, মোটামুটি ভালোই পয়সা পাওয়া যাবে। তাতে হবে কি বলতো, আমার ওই যাওয়ার ব্যাপারটা হয়ে যাবে। ও তাই বলো, যদি কোনো খদ্দের পাই বাইকটা যদি বেচতে পারি আমিও কিছু। আরে সে তোকে ভাবতে হবে না, তোর প্রাপ্য আমি তোকে ঠিক দিয়ে দেবো, বুঝতে পেরেছিস? ও সব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই শুধু খরিদ্দারটা দেখ। হঠাৎ করেই রবিন উঠে পড়ে লেগেছিল বাইরে চলে যাওয়ার জন্য, খুব তাড়াহুড়ো করছিল টাকার জন্য। কিন্তু তার এই পরিকল্পনার কথা তার বৃদ্ধ বাবা বা নাবালক ছেলে কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি। খেয়েছিস তুই? বাবা খেয়েছে? কি মিনমিন করে কথা হচ্ছিস? জোরে বল, জোরে জোরে। দাদু খেয়েছে। তুই খেয়েছিস, বাবাও খেয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। যা যা গিয়ে শুয়ে পড়, যা। যে বাইকটা সে চেষ্টা করছিল বেচে দেওয়ার, সেটা অবশেষে সে বেচতে পারে। টুকাইয়ের মাধ্যমে সেই বাইকটা বেচে তার হাতে বেশ কিছু ক্যাশ টাকা চলে আসে। আর ক্যাশ আসার সাথে সাথেই তার মদের নেশা একেবারে চাগার দিয়ে ওঠে। আরে রবীন্দ্র, আর কতবার টাকাগুলো গুনবে? বারবার গুনলে কি টাকাগুলো বাড়বে? এই আনন্দ তুই বুঝবি না টুকা, এই আনন্দ তুই বুঝবি না, বুঝলি? আচ্ছা, তুই তোর ভাগ পেয়েছিস? পেয়েছি গো বাবা, পেয়েছি। হ্যাঁ, পেয়ে যখন গেছো তাহলে আমার পেছনে লাগা কেন? হ্যাঁ, আমার টাকা আমি গুনছি, তাতে তোমার চুল করছে কেন? এই তোমার দোষ, তোমার জিভে যেন কাল নাগিনি বসে আছে, মুখ খুললেই বিষ ওবরাও। টুকাই রে, তুই যে আমার কি উপকার করেছিস তোকে আমি বোঝাতে পারবো না, বুঝতে পেরেছিস? তোকে যে কি বলে ধন্যবাদ দেবো না, আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। আমার টুকাই শোনো, কি হয়েছে তো বলো দাদা? আজ মুখ খুব খুশি মনে হচ্ছে। খুব খুশি রে, আজ আমি খুব খুশি, বুঝলি? আজ মাথা থেকে একটা দুর্ভাবনা নেমে গেল। হ্যাঁ, আর এই খুশিতে আমি ভাবছি আজ একটু আনন্দ করবো, বুঝতে পেরেছিস? পার্টি, হ্যাঁ পার্টি, আজ রাতে আমার বাড়িতে পার্টি দেবো, বুঝতে পেরেছিস? তুই এক কাজ করিস, রাতে চলে আসিস আর সঙ্গে মিলন আর মিঠুনকেও নিয়ে আসিস, বুঝতে পেরেছিস? তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবে মামু, রাতে ঢিকচার ঢিকচার। সেই রাতে রবিন তার বাড়িতে মদের এক জমজমাট আসর বসায় তার ইয়ার দোষদের নিয়ে। খানাপিনায় জমজমাট সেই আসর থেকে উঠে আসে এক জ্বলন্ত সত্য। রবীন্দ্র, ঘুমিয়ে পড়লে নাকি? পার্টি তো সবে শুরু হয়েছে, এবার আবার তুমি কোথায় চলে যাবে? এরকম সবাই মিলে পার্টি করার সুযোগ পাবো আমরা? এই মত হলো। ও রবীন্দ্র, ওঠো না, ওঠো। কোথায় যাচ্ছ বলো তো? ও রবীন্দ্র, আমিও যাবো, ওঠো না। আমিও যাবো, ওঠো। ঢালছে, ওঠো তুমি। মল
আজ আমার খুব আনন্দের দিন রে, খুব আনন্দের দিন। আজ আমার মুক্তির দিন। কি ব্যাপার বলো তো গুরু, তোমার চোখে মুখে এত খুশি লিপটে আছে? লিপটে তো থাকবেই চাঁদু। আমি যে ওই খুশির পথটা নিজে হাতে তৈরি করেছি। তা ভালো, কিন্তু রবীন্দা একটা কথা বলো, এই যে আমরা সবাই মিলে তোমার বাড়িতে পার্টি করছি, টুকবাবুদের কোনো সমস্যা নেই তো? আবার পরে শুনলাম তোমাদের মধ্যে বিশাল ঝামেলা হয়েছে, মানে সব ঠিক থাকবে তো? কিরে ঠিক বলছি বল কিছু। কি হবে তুমি বৌদি আর ফ্যাচুর ফ্যাচুর করতে পারো না, সে এখন না শান্ত শান্ত। মানে এ বৌদি হাওয়া গেছে, পালিয়ে গেছে? পালাবো কেন, আমি তাকে টলিয়ে দিয়েছি। মানেটা কি? মানে খুব সোজা। শোন, তোর সবাইকে আমি তোর সবাইকে একটা কথা বলি, শোন। এই যখন তখন না ওই আমার পেছনে ফ্যাচুর ফ্যাচুর ফ্যাচুর। আর যদি কখনো এরকম করেছো না, আমি তোমাকে উচিত শিক্ষা দিয়ে দেবো। কি ভেবেছো তুমি আমাকে? তোমার আগের বউদের মতন কত শান্তশিষ্ট মেয়ে নই আমি। কি তুই আমাকে হুমকি দিস? এত বড় সাহস তো? হ্যাঁ, আমার খাবি, আমার করবি, আমার বাড়িতে থাকবি, আবার আমাকেই হুমকি দিবি? আমাকেই? আমি তোমার বিয়ে করাবো। আমার দায় দায়িত্ব নিয়েছো তুমি। তোমার এইসব হুমকিতে না কোনো লাভ হবে না। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আর তোমার নেশার জন্য আমার বাবার থেকে একটা টাকাও আমি আর আনবো না। তোমার যা ইচ্ছা করে নাও তুমি। বাবা, তুমি আমার বাড়িতে থাকবে, আমার খাবে, আমার পড়বে, আর তুমি আমার পেছনে 24 ঘন্টায় ফ্যাচুর 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 করবে। তাই তাই একেবারে টলিয়ে দিলাম, বুঝলি? বুঝলি না? আরে ফিনিশ করে দিল। মাথায় এক ঘাত, ব্যাস রবীন্দা, তুমি কি বলছো? তুমি জানো তো কি বলছো? একদম ফ্যাচ ফ্যাচ করবি, একদম ফ্যাচ ফ্যাচ করবি না। কি বলছি আমি জানি, সব জানি। তোরা জান ওই যে নতুন যে বাথরুমটা করেছি, বুঝলি? ওই বাথরুমটা করার আগে তোর বন্ধুকে ওখানে পুঁতে দিয়ে তার উপরে আমি ওই বাথরুমটা তৈরি করে ওই এক রাতেই সব ফিনিশ। কেউ কিচ্ছু জানবো না বাবা, কেউ কিচ্ছু বুঝতে পারবো না। এবারে আমিও ফুল হয়ে যাবো। রবীন্দা, রাত অনেক হলো, আমরা তাহলে আসি। হ্যাঁ, আমরা আসি। হ্যাঁ, আমি তোদের এগিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, তুমি আবার? আমি যাবো তোদের এগিয়ে দিতে। কিচ্ছু না, চল চল। হ্যাঁ, আমার সাথে আমার সাথে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চল চল চল।
হ্যালো, ধানতলা থানা এসআই অতনু চৌধুরী বলছি। কি? কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এখনই আসছি। হ্যাঁ, এই বাইরে কে আছিস? গাড়ি বার কর, বেরোতে হবে। সেই রাতে নেশার ঘোরে নিজের হাতে নিজের স্ত্রীকে খুন করে পুঁতে ফেলার কথা তার বন্ধুদের বলে ফেলে রবিন রায়। আসলে মদ এখানে ট্রুথ সিরামের কাজ করে, কিন্তু টুকাই দেরি করে না। সে কিছুক্ষণের মধ্যেই ধানতলা থানায় ফোন করে ব্যাপারটা বলে দেয়। এসআই অতনু চৌধুরী ফোনটা পাওয়ার পরেই থানা থেকে বেরিয়ে পড়েন রবিন রায়ের বাড়ির উদ্দেশ্যে। সাইড দিন, সাইড দিন, সরে যান। আচ্ছা, আমাকে কে ফোন করেছিল? স্যার আমি ফোন করলাম স্যার। আপনি? হ্যাঁ স্যার। কি নাম? স্যার টুকাই মণ্ডল স্যার। টুকাই মণ্ডল। কি করা হয়? স্যার টোটো চালাই স্যার। আচ্ছা ঠিক আছে, শুনুন বিশুবাবু, আপনি আমার সঙ্গে আসুন, আর আপনি দেখবেন কেউ যেন ভেতরে না আসে, ঠিক আছে? আপনিও আসুন। স্যার উনি রমেন কাকা, এ রাকেশ, রবীন্দার বাবা ও ছেলে। রবীন্দাকে? রবীন্দা বলে রবিন রায়, যার বউয়ের ব্যাপারে আপনাকে ফোন করেছিলাম আমি। ও আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে থাকুন, আপনাদের সঙ্গে আমি পরে কথা বলছি। আর আপনি একটু আসুন তো, আমাকে জায়গাটা দেখিয়ে দেবেন। চলুন। টুকাইকে নিয়ে এসআই অতনু চৌধুরী সোজা গিয়ে দাঁড়ান ঘটনাস্থলে, যেখানে নতুন বাথরুম নির্মাণ হয়েছে। টুকাই তাকে জানায় যে কিভাবে নেশার ঘোরে রবিন রায় তার স্ত্রীকে খুনের কথা তাদের কাছে কবুল করে। সেটাও জানায় যে মৃতদেহটি যে রবিন তার নিজের হাতে এখানে পুঁতে দিয়েছে সেটাও তাদের কাছে কবুল করেছে। কিন্তু বর্তমানে রবিন পলাতক, এলাকায় তাকে দেখা যাচ্ছে না। এই কথাটা শুনে অতনু খুবই আশ্চর্য হয়ে পড়ে। স্যার কি ব্যাপার অতনু, এরা কারা? স্যার ইনি হচ্ছেন ভিকটিমের শ্বশুর রমেন রায়, আর এ হচ্ছে ওনার নাতি রাকেশ রায়। বডি দেখেছো? না স্যার, বডির ওপরে তো নতুন কনস্ট্রাকশন হয়ে গেছে। তাহলে লোক ডাকো, কনস্ট্রাকশন ভেঙে মাটি খুঁড়ে বডি তুলতে হবে তো। রাইট স্যার। আপনি কে? স্যার আমি টুকাই মণ্ডল স্যার, পেশায় টোটো চালক। আমি তো থানায় ফোন করেছিলাম। আচ্ছা, গুড জব টুকাই বাবু। স্যার স্যার বলছি মিস্ত্রি ডাকতে পাঠিয়ে দিয়েছি। অতনু। হ্যাঁ স্যার। এদিকটা দেখো, আমি এনাদেরকে নিয়ে থানায় যাচ্ছি। স্যার থানায়? থানায় কেন স্যার? খামকা ভয় পাচ্ছেন কেন? আপনাদের থেকে এই ব্যাপারে বিস্তারিত জানতে হবে তো। আর তাছাড়া আপনাদের তো অ্যারেস্ট করছি না, চলুন। আচ্ছা, অভিযুক্ত নিশ্চয়ই পালিয়েছে? হ্যাঁ স্যার। স্বাভাবিক, ঠিক আছে, আপনারা আসুন। তা আপনার ছেলে কোথায়? স্যার উনি কানে খাটো। বলছি আপনার ছেলে কোথায়? তা তো জানি না হুজুর। আপনার বৌমা যে গায়েব সেটা জানতেন? আমি রবিনকে একবার জিজ্ঞেস করেছিলাম হুজুর, বৌমাকে না পেয়ে। ও বললো বৌমা কয়েকদিনের জন্য বাপের বাড়িতে গেছে। বুঝেছি। তা তোমার সঙ্গে কিভাবে আলাপ হলো রবিনের? স্যার আমরা একই রুটেও টোটো চালাই, আর একই পাড়ায় আমরা থাকি। আর টুম্পা বৌদি রবীন্দার 3 নম্বর বউ। আগে 2টো বউ ছিল স্যার। আচ্ছা, বাহ, বেশ ভালো। তো সেই বউগুলো কোথায়? স্যার সবাই পালিয়েছে। রবীন্দা মদ খেয়ে বউর উপরে এত অত্যাচার করতো। এটা কার ছেলে, মানে কোন পক্ষে? স্যার এটা প্রথম পক্ষের ছেলে স্যার। এসো, এদিকে এসো। যাও।
এসো এসো। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? রাকেশ রায়, 7-এ পড়ি। বাহ, খুব ভালো খুব ভালো। তুমি কিছু খাবে? আচ্ছা রাকেশ, এই ব্যাপারটায় তুমি কিছু জানো? ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। তুমি কিছু দেখেছো তাই না রাকেশ? হ্যাঁ দেখেছি, সেদিন বাবা নতুন মাকে মারলো। আর যদি কখনো এরকম করেছো না, আমি তোমাকে উচিত শিক্ষা দিয়ে দেব। কি ভেবেছো তুমি আমাকে? তোমার আগের বউদের মতন অত শান্তশিষ্ট মেয়ে নই আমি। তুই আমাকে হুমকি দিস? এত বড় সাহস তো? হ্যাঁ, আমার খাবি, আমার পড়বি, আমার বাড়িতে থাকবি, আবার আমাকেই হুমকি দিবি? আমাকেই? আমি তোমার বিয়ে করাবো। আমার দায় দায়িত্ব নিয়েছো তুমি। তোমার এইসব হুমকিতে না কোনো লাভ হবে না। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তোমার নেশার জন্য আমার বাবা থেকে একটা টাকা আমি আর আনবো না। তোমার যা ইচ্ছা করে নাও তুমি। দাঁড়া দাঁড়া, যা ইচ্ছা তাই করবো না। আমি তোকে মজা দেখাচ্ছি। নতুন মা ওখানেই মারা গেল। ঘটনাটা কোথায় ঘটেছে রাকেশ? বাবা মায়ের ঘরে। অতনু, কাজ কত দূর? আচ্ছা, ওকে ওকে। আচ্ছা দেখো তো ওই বাড়িটা তল্লাশি করে মার্ডার ওয়েপনটা পাও কিনা, কাঠের বাটন, ব্লান্ট ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, আমাদের কাছে খুনের প্রত্যক্ষদর্শী আছে, রবিন রায়ের ছেলে রাকেশ। ফ্যান্টাস্টিক স্যার, তাহলে এখন শুধু রবিনকে ধরতে হবে, কেস ক্লোজড। স্যার বডি পাওয়া গেছে। পাওয়া গেছে? ওকে, ভেরি গুড। আমি আসছি এখনই। স্যার বলছি ভিকটিমের বডি পাওয়া গেছে স্যার। হ্যাঁ, আমি চেক করে পোস্টমর্টমে পাঠিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পরে থানায় এসে আপনাকে রিপোর্ট করছি স্যার। হ্যাঁ রাইট স্যার, জয় হিন্দ। কি বুঝলেন টুকাই বাবু? এই টুম্পা হত্যার রহস্যের প্রত্যক্ষদর্শী আমাদের কাছে দাঁড়িয়ে আছে। স্যার কিন্তু রবীন্দ্র এখন ফেরার, কিন্তু কতদিন ফেরার থাকবে দেখলেন তো নেশায় আর রাগে কিভাবে নিজের জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দিল রবিন রায়। একবারের জন্য তার বৃদ্ধ বাবা আর নাবালক ছেলের কথা ভাবলো না। আজ সে ফেরার, কিন্তু কতদিন? ধানতলা থানার পুলিশ তাকে খুঁজছে, একদিন না একদিন ধরা সে পড়বেই, আর তার কৃতকর্মের ফল সে পাবেই আইনের হাতে। কিন্তু যে বাবা মা তাদের মেয়েকে হারালো,
তাদের জীবন আর কোনোদিনও আগের মতন স্বাভাবিক হবে না। ঠিক যেমনটা স্বাভাবিক হবে না এই শৈশবেই নিজের চোখের সামনে এমন একটা অপরাধ হতে দেখা নাবালক রাকেশ বাবা হিসাবে নিজের ছেলের সামনে এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো এই রবীন রায়। আসুন আমরা সকলে মিলে শপথ নিই যে এই ঘৃণ্য অপরাধীদের আমরা আইনের হাতে তুলে দেবই, সে যেই হোক না কেন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।